আসসালামু আলাইকুম। আমি ক্রাইম টিভি থেকে সৈয়দ এনামুল হক নিপু বলছি। আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক না, আমি পেশায় একজন সাংবাদিক। ছোটোবেলায় রাজনীতি করেছি, সেই সব কিছু থেকে আমি মাঝে মাঝে কথা বলে থাকি টুকটাক। আমি স্তম্ভিত হচ্ছি সাম্প্রতিক একটি বিষয় নিয়ে, সেটা হলো যুদ্ধ অপরাধী গোলাম আজম, যিনি 1978 সাল পর্যন্ত পাকিস্তান পুনরুদ্ধার কমিটির চেয়ারম্যান ছিলেন। সেই যুদ্ধ অপরাধী গোলাম আজম, তার সন্তান ব্রিগেডিয়ার আজমি জাতীয় সঙ্গীত নিয়ে একটি কথা বলেছেন। আর আমার আপামর রাষ্ট্র ক্ষমতা যারা আছেন বা আপামর জনসাধারণ চুপ করে বসে আছেন, এবং আমাদের গোলাম মাওলা রনি ভাই বা অন্যান্য যারা সাংবাদিক আছেন সবাই চুপ করে বসে আছেন। কেন, আমি এটা জানতে চাচ্ছি। আর তিনি এত বড় স্পর্ধা কী করে পেলেন এই স্বাধীনতার জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলা? আমরা যে মুক্তিযুদ্ধের যে আনকাট যে ভিডিওগুলা আমরা দেখেছি, যে মুক্তিযোদ্ধারা এই গানটিকে গেয়েছেন, রবীন্দ্রসঙ্গীত। এই গানটিতে এত সুন্দর করে আপনার দেশপ্রেমের কথা বলা আছে, আর কোনো গানে আমার মনে হয় এমন নয়। সেই গানটিকে তারা জাতীয় সঙ্গীত হিসেবে রাখতে নাখোশ। যতবারই জাতীয় সঙ্গীতের উপরে আঘাত এসেছে, তখন আমি দেখেছি যে মুক্তিযুদ্ধের শক্তি ক্ষমতায় নেই, ঠিক ততবার আঘাতগুলো এসেছে। আমি প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে আমি মুক্তিযুদ্ধের পক্ষের একজন শক্তি হিসেবে জানি। আর আমাদের যে সন্তানেরা বা আমাদের ছোটো ভাইয়েরা আন্দোলন করে যে অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি করেছে, আমি তাও মনে করি এটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির লোকজন এখানে বেশি। তা আমি আশ্চর্য হয়ে যাই, একজন যুদ্ধ অপরাধীর সন্তান কি করে জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলতে পারে। আর কথা বলেছেন, আজ পর্যন্ত ওরকম জ্ঞানী একটা লোক কথা বলেন। আমি 100% শিওর, 100% মেন নেই যে জাতীয় সঙ্গীত কোনো কোরআনের আয়াত নয় যেটা পরিবর্তন করা যাবে না। অবশ্যই পরিবর্তন করা যাবে, কিন্তু কেন, তার মুখ থেকে কেন আসবে? বিশেষ করে আমি কয়েকদিন অনেকগুলো শুনেছি, ওয়াজ শুনেছি, অনেক হুজুরও বলছেন জাতীয় সঙ্গীতে শিরক আছে। তারা উল্লেখ করেছেন যে জাতীয় সঙ্গীতের ওই মানে লাইন, যে তোমার আকাশ তোমার বাতাস, এই শব্দগুলো শিরক। কারণ আকাশ বাতাস আল্লাহ। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এখানে তো ভাই বলা হয়নি যে বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি করা আকাশ, বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি করা বাতাস, এইসব কথা তো আর বলা হয়নি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। আপনারা নিশ্চয়ই বাসা ভাড়া থাকেন বা বাড়িওয়ালাও হতে পারেন। যদি নিজের বাড়ি হয়, আপনি দম্ভ ভরে প্রকাশ করেন যে আমার বাড়ি অমুক জায়গায়, নিজে আমার বিল্ডিং এটা, ভাড়াটা আমার কাছে দিয়েন। এগুলো তো বলেন, কেন বলেন? প্রকৃতপক্ষে কি এই বিল্ডিং বা জায়গা আপনার? এর মালিক তো আল্লাহ, তাই না? তাহলে দেশের ব্যাপারে এসে এই কথাটা বললেন কেন, শিরক বললেন কেন? হ্যাঁ, এখানে বলা হয়েছে
বাংলাদেশের সীমান্তবর্তী মানে বাংলাদেশের সীমানার ভিতরে যে আকাশ আছে, বাংলাদেশের সীমানার ভিতরে যে বাতাস আছে, সেটা নিয়ে কথা বলছে। এখানে বলা হয় নাই যে বাংলাদেশের সৃষ্টি করা আকাশ, সৃষ্টি করা বাতাস। আরেকটি কথা বলেছেন তারা যে ওমা, ওমা তোমার প্রাণে বাজায় বাঁশি, এরকম একটা শব্দ আছে। তো সেটা নিয়ে বলেছেন যে হিন্দুরা তাদের মানে তাদের যে দেবদেবী আছে ওদের বেশিরভাগই মা বলে, তো যার কারণে তারা এখানে ওমা শব্দটি ব্যবহার করেছেন তাদের ভগবানের জন্য। আপনি যে মাদ্রাসায় পড়া একটা গণ্ড মূর্খ, হ্যাঁ, এতে বোঝা যায়। মাদ্রাসায় পড়ে কি আপনি শিক্ষিত হওয়া যায় না? যায়। কিন্তু আপনি আসলে আপনি জ্ঞান নাই আপনাদের। কিভাবে বলেন এই কথাটা? দেশকে তো মা বলা যায়, বলা যায় না? সেই দেশকে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরও দেশকেই মা বলেছে। আমি আমি এত সুন্দর একটা দেশপ্রেমের গান আমি তো অন্য কোনো গানে পাইনি। যেমন গানের একটা শব্দ আছে, একটা চয়ন আছে, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। আমি অনেক সুন্দর একটা দেশপ্রেম পাচ্ছি। আপনারা এই জিনিসগুলো কেন বলেন? আর যুদ্ধাপরাধী গোলাম আজমের ছেলে, আমার তো প্রশ্নই আসে না। কেন প্রতিবাদ করলেন না? আপনার কি উচিত ছিল না প্রতিবাদ করা? রনি ভাই, গোলাম মাওলা রনি ভাই, আপনি কেন প্রতিবাদ করলেন না? পিনাকি ভট্টাচার্য, আপনাকে অনেকে বিএনপির মানে মানসিকতার জানে, কিন্তু আমি জানি আপনি আগে বাম রাজনীতি করতেন। তাহলে বামরা তো আর মানে বাংলাদেশের বিপক্ষে না। তা আপনারা কিছু বললেন না কেন? আপনার কথা তো বলা আসেনি। আপনারা আসলে আসলে মুক্তিযুদ্ধের উপরে যদি কোনো আঘাত আসে আপনারা কিছু বলেন না, চুপ করে থাকেন কেন ভাই? শেখ হাসিনা সরকারের পতনের পর যেভাবে বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলো ভাঙা হয়েছে, এটা কি উচিত হয়েছে? আমি তো ভেবেছি শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙবে, পরবর্তীতে দেখি যে স্বাধীনতার যে 7 জন বীর শ্রেষ্ঠ তাদের ভাস্কর্যও ভেঙেছে। এমনকি মেহেরপুরে যে স্বাধীনতা স্তম্ভ আছে, মেহেরপুরের আমরা কারণে যেখান থেকে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, মুজিবনগর, সেই স্বাধীনতা স্তম্ভও ভেঙেছে। তাহলে মূল উদ্দেশ্য কি? আপনারা কি স্বাধীনতা মানতে চান না? আপনাদের ভুলে গেলে কি চলবে যে আওয়ামী লীগ কিন্তু 40% ভোটের মালিক বাংলাদেশের। আপনি স্বীকার যান আর না যান, বাংলাদেশে দুটি দলই আছে যারা টেকনাফ থেকে তেঁতুলিয়া একেবারে তৃণমূল পর্যায়ে আছে। একটা হলো আওয়ামী লীগ, একটা বিএনপি। আর আওয়ামী লীগ যে ভুল করেছিল বিএনপিকে বাইরে রেখে নির্বাচন করে, সেই ভুল ডক্টর ইউনূস সাহেব, অত্যন্ত ভদ্রলোক, আপনি নিশ্চয় করতে যাবেন না। আওয়ামী লীগকে বাইরে রেখে এরকম একটা নির্বাচন করতে যাবেন না, তাহলে সেই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। এবং আওয়ামী লীগকে বাইরে রেখে সেই সরকার কতক্ষণ থাকে এটা কিন্তু বিগত বিএনপি সরকার টের পেয়েছে। আমি কোনো রাজনীতি করি না, 100% আমি কোনো রাজনীতি করি না। কোনো রাজনৈতিক কমিটিতে আমাদের কোনো কিছু পাবেন না। হ্যাঁ, ছোটোবেলা ছাত্র জীবনে ছাত্রলীগ করেছি, একসময় যুবলীগ করেছি, তারপর 1996 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখন থেকে রাজনীতি দূরে আছি, রাজনীতি করি না। কিন্তু ন্যায্য কথা কিন্তু বলি ভাই, বাংলাদেশের একটি লোক 24 বছর সংগ্রাম করেছে, তার তার সন্তান যখন, তার ওয়াইফ যখন সন্তান সম্ভবা তখন তিনি গ্রেপ্তার হন, আর যখন তার জামিন হয় তখন ওই সন্তানের বয়স 11। মাথায় রাখবেন কথাগুলো। বাংলাদেশের সর্বজন স্বীকৃত একজন লোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তিনি কিন্তু বাঙালি জাতির জন্য। আপনারা স্বীকার জান আর না জান, তিনি কিন্তু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। যাই হোক, আমি চাই সরকারিভাবে একটি প্রতিবাদ করেন গোলাম আজমের ছেলে কোন যুক্তিতে স্বাধীনতার জাতীয় সঙ্গীতের উপর হাত দিতে বলে। আজকে তিনি জাতীয় সঙ্গীতের উপর হাত দিতে বলবেন, কালকে তিনি বলবেন জাতীয় পতাকার উপর হাত দিতে, পরশুদিন বলবেন বাংলাদেশের নামের উপর হাত দিতে। তাহলে কি পূর্ব পাকিস্তান হয়ে যাবে এটা? সেই স্বপ্ন দেখেন না ভাই। আওয়ামী লীগ ঘুরে আসবে। আমি আপনাদের একটা কথা বলে রাখি, লাটিম চিনেন? লাট্টু আমরা ছোটবেলায় ঘুরাতাম। সেই লাট্টুর এক পাশে আপনি চক দিয়ে দাগ দিয়ে নেন, তারপরে লাটিমটা ঘোরান, দেখবেন যে চকের যে দাগ একবার আপনার সামনে আসছে আবার চলে যাচ্ছে, আবার আপনি সামনে আসছে আবার চলে যাচ্ছে। টাইম ওরকমই ঘটে, আপনাকে একবার দেখা দিবে, আবার চলে যাবে, আবার আসবে, আবার চলে যাবে। তাহলে এমন কোনো কাজ করতে নেই যে কাজের জন্য পরে পস্তাতে হবে। যেভাবে আপনারা গড়ে মামলা করছেন, হত্যা মামলা, এটা কি আপনাদের উচিত হয়েছে বা উচিত হচ্ছে? হত্যা মামলা তো মানে কি বলবো, তারা রাস্তা যে অর্ডার দিছে যে হত্যা করেছে। আমি জানি অতি উৎসাহী পুলিশরা এই জিনিসগুলো ঘটিয়েছে, বা ছাত্রলীগেরও কিছু ক্যাডার ঘটাতে পারে, আমি দেখিনি, ভিডিওতে দেখেছি, ঘটাতে পারে। সুনির্দিষ্ট যারা আসামি আছে তাদের বিরুদ্ধে আপনারা মামলা করেন, তারা বিচার হোক, তাদের শাস্তি হোক, এটা আমিও চাই। কিন্তু আরেকটি কথা আপনারা ভুললে চলবে না, আপনারা যখন পুলিশকে মেরে ল্যাংটা করে উল্টা ঝুলিয়ে রেখেছেন, সেই ঝুলন্ত লাশকে যখন অন্য পুলিশ দেখে তখন কিন্তু তাদের মাথায় রক্ত উঠে যায়, তখন তারা কিন্তু এলোপাথাড়ি গুলি করে, সেগুলোও মাথায় রাখবেন। 460টির উপরে আপনারা থানা অ্যাটাক করেছেন, জ্বালিয়ে দিয়েছেন, এগুলোও মাথায় রাখবেন। তাই রাষ্ট্র সংস্কারে নেমেছেন, আমি খুব খুশি, রাষ্ট্রের সংস্কার হোক। আমিও চাই যে এক ব্যক্তি যেন পরপর না, টোটালি 2বার প্রধানমন্ত্রী হতে পারে। পরপর তো দূরের কথা, টোটাল 2বার। যদি নির্বাচিত হয় তাহলে একটা ব্যক্তি 2বার প্রধানমন্ত্রী হতে পারবে, তারপর হতে পারবে না। এবং দলের যে দলীয় সভাপতি, তিনি রাষ্ট্র ক্ষমতা আসবেন না, আর রাষ্ট্রপতি থাকবে একেবারে নিরপেক্ষ। আর সংসদ এবং রাষ্ট্রপতির যে ক্ষমতার যে ভারসাম্যের কথা বলেছেন, ওইটা রাষ্ট্রপতিকে বেশি ভারসাম্য দেওয়ার কোনো প্রয়োজন নাই, যেভাবে আছে ওইভাবেই থাক। আপনারা অনেক জ্ঞানী, আপনারা আমার থেকে ভালো বুঝেন, আপনারা সিদ্ধান্ত নেবেন, কিন্তু আমার মতে যেভাবে আছে ওইভাবেই থাক। তবে একটা সিস্টেম করেন, সার্বভৌম সংসদের ব্যবস্থা করেন, এবং জনগণের কাছে যেন দায়বদ্ধ থাকে এমন সংসদ তৈরি করেন। তাই আপনারা 6 মাস নেন বা 1 বছর নেন, সময় নিয়ে সংস্কার করেন। ওই যে একটা কথা সেদিন নাহিদ সাহেবের মুখে শুনলাম যে আওয়ামী লীগের বিচার করে তারপরে জনগণ সিদ্ধান্ত নেবে পার্টি রাজনীতি করতে পারবে কিনা। এই কথা কিন্তু বললেন না। যারা সত্যিকার অর্থে দোষী তাদের বিচার করেন, অবশ্যই তাদের বিচার করা উচিত। যেভাবে পাখির মতো গুলি করা হয়েছে আমার দেশের ছাত্র জনতার উপরে, অবশ্যই তাদের বিচার করা উচিত। ইভেন পুলিশকেও যারা হত্যা করেছে তাদেরও বিচার করা উচিত। রাষ্ট্রের যারা রাষ্ট্রীয় জিনিস ধ্বংস করেছে তাদেরও বিচার করা উচিত, অবশ্যই বিচার করা উচিত। তবে যখন রাজনীতি করবেন, যখন নির্বাচন দিবেন, সবাইকে নির্বাচন দিতে হবে। যদি আপনি আওয়ামী লীগকে বাদ দিয়ে বাকি দলগুলোকে নির্বাচন করেন, পরবর্তীতে যে সরকার ক্ষমতা